বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছে গুলিকর। দেশদ্রোহীরা গুলি করেছিল, কিন্তু দেশপ্রেমিকদের সেই ঝড় থামেনি। ঝড়ে লন্ড ভণ্ড হয়েছে ভয়ঙ্কর খুনি রক্ত চোষা এক অহংকারী শাসকের 15 বছরের অবৈধ সাম্রাজ্য। এরপর কেটে গিয়েছে 2 বছর, কিন্তু যারা নিজেদের বুকে গুলি নিয়ে আমাদেরকে মুক্ত করে গিয়েছে, তাদের বুকের সেই ঝড় কি থেমেছে? বুকে হয়তো এখনো ঝড় ওঠে, আবারও হয়তো চিৎকার করে বলতে ইচ্ছে করে, এজন্যই কি বুক পেতে দিয়েছিলাম। বুকের তাজা রক্তের দাগ এখনো শুকায়নি, তার আগেই দেশ চলে যায় আরেক রক্তচোষার হাতে। ওরা শহীদের রক্ত বেচে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছিল। বিপ্লবের দাফন শুরু হয়েছিল জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই। পলাতক খুনির ক্ষমতা ছাড়া অবশ্যম্ভাবী হয়ে পড়লে শুরু হয় সুপরিকল্পিত এক ষড়যন্ত্র। 3রা আগস্ট রাতে চূড়ান্ত করা হয় আসিফ নজরুল হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। পরিস্থিতি সামাল দেয়া না গেলে যুক্ত করা হবে ডক্টর ইউনূসকে। যদিও ভাগাভাগির সেই পরিকল্পনা ইউনূসকে বাদ দিয়ে করা যায়নি। জুলাইয়ের আরও 8 মাস আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল বাংলাদেশ থেকে অনেক দূরের এক শহরে। যে কারণে ডক্টর ইউনূসকে ছাড়া সরকার গঠন করা কখনোই সম্ভব হতো না। আরও পরিষ্কার করে বললে, ডক্টর ইউনূস কখনোই সেই সরকারকে বৈধতা পেতে দিত না। মাঝে একটু নাটক চলেছে, ডক্টর ইউনূস আসবেন না, তিনি ক্ষমতা চান না, ঘ্যান ঘ্যান আরও অনেক কিছু। এসবই ছিল ইউনূস এবং কয়েকজন ছাত্র নেতার গোপনে পরিচালিত নাটকের অংশ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন চাচ্ছিলেন না, তার প্রমাণ হলো তিনি দেশের বাইরে গিয়ে বলেছিলেন বাংলাদেশে একটি মাত্র দল নির্বাচন চায়, আর কেউ নির্বাচন চায় না। আচ্ছা, নির্বাচনের প্রতি যার এত ভালোবাসা, তিনি কি এই কথা বলতে পারেন? ইউনূসের পেছনের দরজা দিয়ে ঘরে ঢোকার এই অভ্যাস অনেক পুরাতন। 2007 সালে নাগরিক শক্তি নামে রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন 2 নেত্রীকে মাইনাস করে ক্ষমতায় বসার উদ্দেশ্যে, কিন্তু জনসমর্থন না পাওয়ার খালেদা জিয়া দেশ ছাড়তে রাজি না হওয়ায় সেই যাত্রায় ইউনূসের স্বাদ না মিটিল। পরের 15 বছর হাসিনার গুম, খুন আর দুঃশাসনে অতিষ্ঠ মানুষের জন্য একটা পরিবর্তন দরকার ছিল। হাসিনার পরে কে রাষ্ট্রপ্রধান হবে সেই পরিকল্পনার আগেই ডক্টর ইউনূসের রাষ্ট্রপ্রধান হবার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে যায়। 2007 সালের মতো এবার আর ভুল করেননি, সোজা ফ্রান্স থেকে উড়ে গিয়েই রাজার চেয়ারে। আমার মতো সারা দেশের মানুষ এক বাক্যে ইউনূসের সেই নেতৃত্ব মেনে নিয়েছিল। কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না। ইউনূস তার আত্মকেন্দ্রিক স্বার্থপরতার মানুষের রক্তচোষা মহাজনী ব্যবস্থাপত্র থেকে বেরিয়ে আসতে পারেননি। 2 পাশে 2 মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না, তাদের বাতাসে আমরা উঠতে থাকবো। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার। শেষ বয়সে চাওয়া পাওয়ার কিছু নাই দাবি করে নিষ্ঠা আর সততার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাবার যে স্বপ্ন ইউনূস দেশের মানুষকে দেখিয়েছিলেন, তা ছিল শতাব্দীর জঘন্যতম মহাপ্রতারণা। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। ইউনূসের 1.5 বছরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি অনিয়ম আর নৈরাজ্য চলেছে, যার সুবিধা ভোগী ছিলেন ইউনূস নিজেই। এই জুলাই দেশ জাতির জন্য ইউনূস কিছু করেননি। সামনে মুরগি দেখিয়ে মানুষকে ডাল খাইয়ে বিদায় নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা। নেপাল, ভুটান ও 7 সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মানুষকে বোকা বানাতে ডক্টর ইউনূস প্রথম যে কার্ডটি খেলেছিলেন তা হলো ভারত বিরোধী কার্ড। 7 সিস্টার নিয়ে যৌন উত্তেজক করা এক বক্তব্য দিয়ে এদেশের মানুষের মন কেড়ে নেন, কিন্তু বাস্তবে যা ঘটেছে তা পলাশীর প্রান্তরে মির্জাফরের প্রতারণার চেয়েও ভয়ঙ্কর। ভারত বিরোধী বক্তব্য দিলেও বাস্তবে ভারতের সাথে আওয়ামী লীগের চেয়েও নতজানু নীতিতে চলেছে বাংলাদেশ। মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে
অ্যাপ্রুভ করি না। ইউনূসের উপদেষ্টা ক্ষমতায় বসেই সাফ জানিয়ে দেন দেশের মানুষকে না খাইয়ে আর ইলিশ রপ্তানি না, কিন্তু বাস্তবে ঘটেছে তার বিপরীত। হাসিনার চেয়ে দ্বিগুণ ইলিশ ভারতে পাঠিয়েছে ইউনূসের সরকার। বাংলাদেশ থেকে ৩,০০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে। ভারত থেকে গেল বছর আলু, পেঁয়াজ, চিনি, চাল থেকে বিদ্যুৎ সবকিছুরই আমদানি বেড়েছে আগের বছরের চেয়ে। আদানির সাথে অসম চুক্তি পর্যন্ত বাতিল করা হয়নি। যথারীতি বাংলাদেশের ট্রানজিট এবং বন্দর ব্যবহার করেছে ভারত, অথচ নেপালের সাথে আমদানি রপ্তানিতে ভারত আমাদেরকে ট্রানজিট তো দূরের কথা, ট্রান্সশিপমেন্টের সুবিধাও দেয়নি। তারপরেও ইউনূসের পছন্দের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণে নিজের জামা কাপড় সব খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। ডক্টর ইউনূস সবচেয়ে বড় তেলেস্মাতি দেখিয়েছেন চীন সফর থেকে ফিরে। ধুমধাম করে সফর শেষে দেশে ফিরেই বলা হয় তিস্তা প্রকল্পের কাজ চীনকে দেওয়া হয়েছে, যার বাজেটও নাকি চূড়ান্ত করা হয়েছে 12,000 কোটি টাকা। ইউনূসের লুটপাটের ভাগিদার রেদওয়ানা সে সময় জানিয়েছিলেন 2026 সালের জানুয়ারিতে নাকি তিস্তা প্রকল্পের কাজ শুরু হবে, অথচ বাস্তবতা হলো তারেক রহমানের চীন সফরের আগে চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে কোনো আলোচনাই করেনি ইউনূস সরকার। অবশেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প। এতে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চীনের সহযোগিতায় 12,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন হবে। সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে 2026 সালের 1 জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারি। তিস্তা প্রকল্প দায়িত্ব তো চীনকে দেওয়া হয়নি, এটা ভুল ধারণা। উপরে উপরে ভারত বিরোধিতার গল্প শুনিয়ে চীন সফরে যান ইউনূস। সেখান থেকে ফিরে এসে জানান চীন বাংলাদেশকে যা চায় তাই দিতে নাকি রাজি। 6 মাসের ভেতরে 5টি হাসপাতাল তৈরির চুক্তিও নাকি চূড়ান্ত প্রায়, কিন্তু ইউনূসের সেই কিতাবের গরু গোয়ালে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। চায়নার সাথে আমাদের একটা হেলথ সার্ভিসের এক ধরনের যোগাযোগটা আরও বৃদ্ধি করে, যত ধরনের কোলাবোরেশন করা যায়। অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে। বাংলাদেশে ইউরোপের বেশ কয়েকটি দেশের দূতাবাস না থাকায় ভিসা প্রার্থীদের ভারতে যেতে হয়। ইউনূস ক্ষমতায় বসে ঘোষণা দিয়েছিলেন ইউরোপের সব দেশ বাংলাদেশে দূতাবাস খুলবে। এখন থেকে আর ইউরোপের ভিসার জন্য কাউকে ইন্ডিয়া যেতে হবে না। ইউরোপীয় ইউনিয়নের 19 জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। ইউনূসের রক্ত গরম করা সেই বক্তব্য শুনে ভিসা প্রার্থী বাংলাদেশিরা স্বপ্ন দেখলেও বাস্তবে ইউরোপের কোনো দেশ বাংলাদেশে ভিসা সেন্টার খোলেনি। উল্টো এখন ভিসা প্রার্থীদের ভারতে গেলে আগের চেয়ে বেশি হয়রানির শিকার হতে হচ্ছে। ইউনূসের সেই ধাপ্পাবাজি বুঝে ওঠার আগেই জুলাই বিপ্লবের গতিপথ বদলে যায়। 5 তারিখের পরপর সবার আগে যা হওয়া প্রয়োজন ছিল তা হলো জুলাই বিপ্লবে কতজন শহীদ হয়েছে তার প্রকৃত সংখ্যা নির্ধারণ করা, কিন্তু ইউনূস তা করেনি। এমনকি আহত পঙ্গু যোদ্ধাদেরকে চিকিৎসার দাবিতে বেশ কয়েক দফা রাস্তায় নামতে হয়েছিল। জুলাইয়ের সব স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মাণাধীন জুলাই স্মৃতি জাদুঘরটিও 1.5 বছরে উদ্বোধন করবার সময় পায়নি প্রতারক ইউনূস। যদিও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নামে 100 কোটি টাকার তহবিল চেটে পুটে খেয়ে গিয়েছে ইউনূস সরকার। জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জাদুঘর যেটা, সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। 5 তারিখের পর সেনাপ্রধান ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অংশ আওয়ামী লীগ নেতাদেরকে 1 বছর ধরে ক্যান্টনমেন্টে রেখে বিদেশে পালাতে সহায়তা করেন, কিন্তু ইউনূস সরকার একবারের জন্য তাদেরকে সরকারের হাতে হস্তান্তরের কোনো দাবি করেনি। বরং ইউনূস সরকারের উপদেষ্টারা ভাগাভাগির মাধ্যমে তাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। পলাতক আওয়ামী লীগ নেতাদের রেখে যাওয়া হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবার কথা, কিন্তু তা না করে দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দলকে লুটপাট করার সুযোগ করে দিয়েছে ডক্টর ইউনূস। চাঁদাবাজি আর দখলবাজিতে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলেও পুলিশ প্রশাসনকে নিভৃত রাখা হয়েছে।
যে অরাজকতা থেকে এখনো পর্যন্ত উঠে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন ইউনিয়ন পরিষদ পর্যন্ত কোনো জায়গায় ন্যূনতম পরিবর্তন আনেনি তার সরকার। এমনকি নিজের উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারেও সবসময় উদাসীন ছিলেন ডক্টর ইউনূস। লুটপাটি ইউনূস আর তার অপদেষ্টারা এতটাই মত্ত ছিল যে দেশে হামের টিকা সহ বিভিন্ন অতি জরুরি ওষুধ পর্যন্ত আনতে ভুলে গিয়েছিল। ইউনূসের তাতে কোনো সমস্যা নেই, কারণ এদেশে তার কেউ থাকে না। এ পর্যন্ত প্রায় 1000 শিশু শুধুমাত্র হামের টিকা না পেয়ে মারা গিয়েছেন। ইউনূস সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়ে গোটা বাংলাদেশকে রংপুর বানিয়ে আবারও চম্পট। ইউনূস আমাদেরকে কি কি স্বপ্ন দেখিয়ে তারপর স্বপ্নদোষে পরিণত করেছেন তার একটা ছোট্ট বিবরণ দেখা যাক, চলুন। ভারতীয় কর্মকর্তাদের আধিপত্যের কারণে বাংলাদেশের অনেক দক্ষ কর্মকর্তা কর্মচারী গেল 15 বছরে গ্রামীণ ফোন থেকে চাকরি হারিয়েছেন। ডক্টর ইউনূস আসার পর সেই গ্রামীণ ফোনের কর্মকর্তা কর্মচারীরা বারবার তাদের চাকরি ফেরত চাইলেও ডক্টর ইউনূস ভারতীয়দেরকেই গ্রামীণ ফোনে বসিয়ে রেখেছেন। নিয়ে আসে ভারত থেকে লোকজন এবং তাদের আন্ডারে যে বাংলাদেশিদেরকে জয়েন করানো হয় তারাও আপ টু দ্য মার্ক না। এদেশের মানুষের পেটে ভাত নাই, ইন্ডিয়ান নিয়ে এসে এদেশে কাজ করাচ্ছে। টপ 3 জন ভারতীয় এই এখানে চাকরি করে। আপনি এই 4000 এমপ্লয়কে আপনি কর্মচ্যুত করলেন, এর তারা রাস্তায় ঘুরছে। জাপান গেলাম, শুনলাম তাদের বহু লোক দরকার। আমরা বলি যে আমরা লোক নিয়ে বসে আছি। আপনি কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন। আমি তাৎক্ষণিক বললাম যে আমরা 1 লক্ষ লোক পাঠাবো। আর কি বলতে পারি, এসব সংখ্যা বলা। সে যখন ওপেন এন্ডেড একটা কথা বলেছে, তারা বলছে হ্যাঁ আমরা 1 লক্ষ নেব। আমি অবাক হয়ে গেলাম, তারা 1 লক্ষ লোক, আরো বেশি বলতে হতো, আরো বেশি রাখতে হতো। জাপানের সেই 1 লাখ শ্রমিকের একজনকেও পাঠাতে পারেনি ইউনূস সরকার। এমনকি দুবাইতে গিয়ে শেখদের সাথে বৈঠক শেষে বলেছিলেন বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিবে, কিন্তু সেই নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত ওঠেনি। আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এছাড়া আরও জানা যায় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরও কর্মী নিয়োগের জন্য জোরালো আহ্বান জানান। ইউনূস মাত্র 18 মাসের ব্যবধানে সরকারি টাকায় মোট 11টি বিদেশ সফর করেছেন। এসব সফরের বেশিরভাগ ছিল তার ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে। সরকারি টাকায় করা তার সেই সফর বাংলাদেশের কোনো কাজে আসেনি। 2 মাসের ব্যবধানে চীন ও জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশ সফরের পাশাপাশি দেশের টাকা খরচ করে বিদেশিদের রাষ্ট্রীয় অতিথি করে এনে নিজে ব্যক্তিগত সম্পর্ক জোরদার করেছেন, কিন্তু দেশের কোনো কাজে আসেনি। আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া ইউনিট দিয়ে বিয়াগুনে মিলি যেন এই ঈদ তো ফাইতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজত বাড়ির জায়গায় ঈদ গরিব করেন। আলহামদুলিল্লাহ। রোহিঙ্গাদেরকে মিয়ানমারে পাঠানোর কথা বলে জাতিসংঘের কিছু কর্মকর্তাদেরকে নিয়ে পিকনিক শেষে ইউনূস বলেছিলেন রোহিঙ্গারা আগামী ঈদ তাদের দেশে গিয়ে উদযাপন করবে, কিন্তু সেই ঈদ আর আসেনি। ক্ষমতায় বসে প্রবাসীদেরকে নানা ধরনের স্বপ্ন দেখালেও প্রবাসীদের সামনে শুধুই দুঃস্বপ্ন রেখে বিদায় নিয়েছেন ইউনূস। প্রথম মাসে আন্তর্জাতিক শ্রম সংস্থার কিছু সাদা চামড়ার লোকজনকে নিয়ে ইউনূস এবং আসিফ নজরুল বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জের উদ্বোধন করেন। হইচই ফেলে দেয়া সেই প্রবাসী লাউঞ্জে কথা ছিল প্রবাসীদের জন্য সব ধরনের সেবা পাওয়া যাবে, কিন্তু মাসখানেকের মধ্যেই কথিত সেই লাউঞ্জের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বরং যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে খারাপ ব্যবস্থাপনা ছিল ইউনূসের আমলে। প্রবাসীদের বাড়িতে গিয়ে পাসপোর্ট করে দেওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারেনি ইউনূসের ধাপ্পাবাজির সরকার। পাসপোর্ট হবে আমাদের, ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন, অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে, এটাই হলো নিয়ম। বাংলাদেশকে বিদেশে বিনিয়োগে ভরিয়ে দেওয়ার আশ্বাসে বিডার নতুন প্রেসিডেন্ট আশিককে নিয়োগ দেওয়ার শুরুতে গাল ভরা অনেক গল্প আমাদেরকে শোনানো হয়েছিল, কিন্তু বাস্তবে 2024 সালের চেয়ে 2025 সালে দেশে 20% বিদেশি বিনিয়োগ কমেছে। My first slide is thank you slide. That's not the last slide. We just wanted to thank all of you for kindly coming and joining the summit. So the purpose of the summit is today, sitting in this forum, we would like to say that we are open for business and we're really committed
to win business from all of you. তাদের মধ্যে যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, দ্যাট উড বি 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট। দ্যাট শুড বি আ বিগ সাকসেস ফর দিস সামিট। ইউনূসের আমলে গুরুত্বপূর্ণ দুটি কমিশন গঠন করা হয়েছিল, একটি সংবিধান সংস্কার কমিশন, অন্যটি পিলখানা হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশন। দুটি কমিশনে সরকারি অর্থ খরচ করে ফলাফল একেবারে শূন্য। এর মধ্যে বিডিআর স্বাধীন তদন্ত কমিশনে কিছু কাজ হলেও সেটা প্রকাশ না করে গায়েব করে দেয় ইউনূস। আর সংবিধান সংস্কার কমিশনের নামে পুরোটাই ছিল ইউনূসের ঘনিষ্ঠজন আলী রিয়াজের মহা প্রতারণা। জনগণের টাকা লুটপাট করবার পর আলী রিয়াজও এখন আমেরিকাতে চম্পট দিয়েছে। ক্ষমতা গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতারণা করে গিয়েছে ডক্টর ইউনূসের সরকার। 1.5 বছরে পুরো বিপ্লব ধ্বংস করে অসভ্যের মতো জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে বলেন তার উপর অর্পিত সব দায়িত্ব নাকি তিনি নিষ্ঠার সাথে পালন করে গিয়েছেন। প্রিয় দেশবাসী, বিগত 18 মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। মুখে মধুওয়ালা ইউনূসের ভেতরটা কত বিষাক্ত সেটা খাতা কলমে একটু বুঝিয়ে আসি চলুন। ডক্টর ইউনূস সম্পর্কে ভালোভাবে জানতে হলে গোড়া থেকে অনুসন্ধান শুরু করতে হবে। গরিবের মানবিক সুদখোর মহাজন বাংলাদেশের দরিদ্র মানুষকে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে অত্যাধুনিক এক সুদের ব্যবসা শুরু করেছিলেন। শুরুতে বিদেশি এনজিওগুলো ইউনূসের ব্যাংকে অর্থায়ন করে এক অভিনব শর্তে। গ্রামীণ ব্যাংকের লোন পেতে হলে একমাত্র নারীদেরকেই সেই লোনের জন্য আবেদন করতে হবে, এখানে পুরুষের কোনো জায়গা নেই। এনজিওগুলোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের নারীদেরকে রাস্তায় নামিয়ে আনার, ইউনূসের প্রয়োজন ছিল সহজ রাস্তায় পয়সা কামানো। মানবিক ব্যাংকের কথা বলা হলো বাংলাদেশের বিদ্যমান যে কোনো ব্যাংকের চেয়ে কঠিন শর্ত জুড়ে দেওয়া হতো চুক্তিপত্রে। স্ত্রীদের নামে লোন নেওয়া হলেও সেই লোনের টাকা পরিশোধে ব্যর্থ হলে স্বামীর ঘরে টিনের চাল, গরু, মহিষ, এমনকি জমির ফসল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হতো। মহাজন ইউনূসের ঋণের চাপে পিষ্ট হয়ে সারা দেশে অন্তত 450 মানুষ আত্মহত্যা করে, যাদের সবাই নারীদের নামে এসব ঋণ দেয়া হলেও আত্মহত্যা করা এসব মানুষগুলো সকলেই পুরুষ। গ্রামীণ ব্যাংকের ঋণের টাকা শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যার ঘটনা আজও মানুষের মুখে মুখে। সেই সাথে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরকীয়ায় জড়িয়ে সংসার ভেঙেছে অনেক অসহায় গরিব মানুষের। বিদেশিদের কুপরামর্শে ইউনূসের নিষ্ঠুরে ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল 1983 সালে। তবে বিদেশিদের এই কুমতলব যেন প্রকাশ না পায় সে কারণে শুরুতে মাত্র 3 কোটি টাকা নিয়ে ইউনূস তার সুদের ব্যবসা শুরু করে। এর মধ্যে 1,80,00,000 টাকা ছিল সরকারের, বাকি 1,20,00,000 টাকা ছিল ঋণ গ্রহীতাদের। জনদরদি ইউনূসের ব্যক্তিগত কোনো টাকা ছাড়াই শুরু হয় কথিত গরিবের ব্যাংকের যাত্রা। এরপর দৃশ্যপটে আসে দাতা সংস্থাগুলো। তারপর থেকেই শুরু হয় ডক্টর ইউনূসের 2 নম্বরই। যেহেতু সরকারি অধ্যাদেশের মাধ্যমেই গ্রামীণ ব্যাংক নামক প্রতিষ্ঠানটির জন্ম হয়েছে, সে কারণে দাতা সংস্থাগুলোর অনুদানের অর্থ যদি প্রতিষ্ঠানের নামে আসে তাহলে ইউনূসের সব অর্থ আত্মসাৎ করার সুযোগ থাকত না, কারণ লভ্যাংশ সরকার এবং ঋণ গ্রহীতাদের মাঝে ভাগাভাগি করতে হতো। কিন্তু ইউনূসের মূল টার্গেট ছিল ব্যাংকের লভ্যাংশ এবং দাতাদের ওই টাকা পুরোটা একাই আত্মসাৎ করা। যে কারণেই দাতাদের অনুদানের অর্থ দিয়ে প্রথমে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করে প্রতারক ইউনূস। এরপর 1994 সালে গ্রামীণ ফান্ড নামের একটি লিমিটেড কোম্পানি গঠন করা হয় এবং এই কোম্পানিতে আগের ফান্ডের 50 কোটি টাকা হস্তান্তর করা হয়। গ্রামীণ ব্যাংক সরকারি প্রতিষ্ঠান হলেও এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একাই সব সিদ্ধান্ত নিতেন ডক্টর ইউনূস। ইন্টারিম সরকারের মতো গ্রামীণ ফান্ডের পরিচালনা পর্ষদও গঠন করা হয়েছিল ইউনূসের আত্মীয় স্বজন এবং পরকীয়া প্রেমিকাদের নিয়ে। একের পর এক নতুন নতুন ফান্ড গঠন করে অর্থ হস্তান্তরের বিরুদ্ধে নিজের তৈরি পরিচালনা পর্ষদের কেউ কিছু না বললেও বিপত্তি বাধায় বিদেশি দাতা সংস্থাগুলো, যে কারণে পরের 2 বছর আর নতুন কোনো ফান্ড হস্তান্তর করতে পারেনি ইউনূস। 1996 সালের 25শে এপ্রিল দেশে যখন রাজনৈতিক অস্থিরতা চলছিল, সেই ফাঁকে ইউনূস আবারও গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মীদের কল্যাণের নামে কোম্পানি আইন 1994 এর আওতায় গ্রামীণ কল্যাণ নামে নতুন আরেকটি শাখা প্রতিষ্ঠানের অনুমোদন করিয়ে নেয়।
শুনতে শ্রুতি মধুর হলেও গ্রামীণ কল্যাণ নামে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেটিও ডক্টর ইউনূসের আরেকটি প্রতারণার ফাঁদ। শুরুতে যেভাবে গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ ফান্ডে 50 কোটি টাকা হস্তান্তর করা হয়েছিল, ঠিক একইভাবে গ্রামীণ ব্যাংকের সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড থেকে গ্রামীণ কল্যাণে অবৈধভাবে 69 কোটি টাকা হস্তান্তর করা হয়। মেমোরেন্ডাম অফ আর্টিকেল অনুযায়ী গ্রামীণ কল্যাণের 9 সদস্যের পরিচালনা পর্ষদের 2 জন সদস্য গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি। এছাড়া গ্রামীণ কল্যাণের চেয়ারম্যানও হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত একজন। ডক্টর ইউনূসও গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি হিসেবেই গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান হন। এ যেন এক শেয়ালের মুরগি ভাগাভাগির গল্প। ততদিনে দাতা সংস্থাগুলোর আসল উদ্দেশ্য পূরণ হতে শুরু করেছে। নারীরা এখন ঘর থেকে বেরিয়ে কিস্তি দেয়া নেয়ার নামে মন দেয়া নেয়াও শুরু করেছে, যে কারণে তাদের টাকা কোথা থেকে কোথায় হস্তান্তর হচ্ছে তা নিয়ে তাদের আর তেমন মাথা ব্যথা নেই। যে কারণে ডক্টর ইউনূস গ্রামীণ কল্যাণের একক মালিকানা উপভোগ করতে থাকেন। এই গ্রামীণ কল্যাণের মাধ্যমেই তিনি গড়ে তোলেন একের পর এক মোট 13টি প্রতিষ্ঠান। এদিকে গ্রামীণ ফান্ডের বিপরীতে গঠন করা হয় আরও 15টি প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ ব্যাংকের টাকা হস্তান্তর করে গ্রামীণ ব্যাংকের টাকা নাম সর্বস্ব এসব প্রতিষ্ঠানে হস্তান্তর করা। এসব নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশের মানুষের কোনো উপকার না হলেও কপাল খুলে যায় ইউনূসের। গ্রামীণ ব্যাংকের নামে আসা বিদেশিদের অর্থ আর ঋণ গ্রহীতাদের রক্তচোষা সুদের টাকা এসব প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করতে শুরু করে ইউনূস। গ্রামীণ ব্যাংক থেকে ফান্ড সরানোর পর ইউনূস মূল প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ছুড়ে ফেলেন। আগেই বলেছে, গ্রামীণ ব্যাংক যেহেতু সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, সে কারণে গ্রামীণ ব্যাংকের সাথে থাকলে সরকারি এসব নিয়মনীতি মেনে চলতে হতো। যে কারণে ইউনূস গ্রামীণ ব্যাংকের অর্থ সরিয়ে নিয়ে গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণ নামে 2টি প্রতিষ্ঠানের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন। কিন্তু গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণ নামে 2টি প্রতিষ্ঠানের মাদার প্রতিষ্ঠান যেহেতু গ্রামীণ ব্যাংক, সেহেতু আইনত এই প্রতিষ্ঠান দুটো গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। অতএব দেশের বিদ্যমান আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো চলতে বাধ্য ছিল। কিন্তু ডক্টর ইউনূস নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেন। ঠিক তখনই খেলাটা শুরু হয়। বিদ্যমান আইনে গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হবার কারণে গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণের পরিচালনা পর্ষদে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। কিন্তু 2021 সাল থেকে এই প্রতিষ্ঠান দুটিতে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি থাকতে দেয়নি ইউনূস। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই 2টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত ব্যক্তি। কিন্তু ডক্টর ইউনূস জোরপূর্বক গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ ফান্ডের চেয়ারম্যানের পদ ছাড়তে অস্বীকৃতি জানান। এরপরেই শুরু হয় ডক্টর ইউনূস এবং সরকারের সাথে দ্বন্দ্ব। হাসিনার সাথে এই দ্বন্দ্ব হয়তো এত প্রকট হতো না যদি না ডক্টর ইউনূস 111-এর সময় -2 ফর্মুলায় যুক্ত হতেন। তবে 2 শয়তানের যুদ্ধটা যথেষ্ট উপভোগ্য ছিল বাংলাদেশের মানুষের জন্য। প্রতিহিংসা নেয় ডক্টর ইউনূস এবং এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। হাসিনা ব্যক্তিগত আক্রমণ দেখালেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ছিল সুনির্দিষ্ট। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাউথ ইস্ট ব্যাংকের 021210020061 নম্বরের অ্যাকাউন্টে 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত 118,27,76,368 টাকা বিদেশি অনুদান এসেছে। এ অর্থের প্রায় অর্ধেক 47,89,96,655 টাকা এসেছে 111 সরকারের সময়ে। ধারণা করা হয় ইউনূসকে ক্ষমতায় বসাতেই এই অর্থ বিনিয়োগ করেছিল বিদেশিরা। তবে ক্ষমতায় বসতে না পারলেও 2005-06 ট্যাক্স ইয়ার থেকে শুরু করে 2022-23 ট্যাক্স ইয়ার পর্যন্ত সেই টাকা থেকে সরকারকে কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে তিনি 18,94,34,835 টাকার তথ্য গোপন করেছেন। জালিয়াতির এখানেই শেষ নয়, পুরো আয়কর ফাঁকি দিতে 2020-2021 অর্থ বছরে ডক্টর ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় সব টাকা তুলে ইউনূস ট্রাস্ট নামে নতুন আরেকটি প্রতিষ্ঠান খুলে সেখানে হস্তান্তর করা হয়। ট্রাস্টের টাকা যেহেতু আয়কর মুক্ত, সে কারণে নতুন এই ট্রাস্ট গঠন করেন ডক্টর ইউনূস। এ ধরনের ফান্ডের ক্ষেত্রে সরকারকে 15% কর দিতে হলেও ইউনূস সেই করের টাকাও ফাঁকি দিয়েছেন। আর এ কারণেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা হয়েছিল। সেই মামলাতে তার বিরুদ্ধে শাস্তি হলেও ইন্টারিম সরকারের প্রধান হয়ে তিনি সেই মামলা থেকে অব্যাহতি নেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে
6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আপিল করার শর্তে জেলে না পাঠিয়ে ইউনুসকে জামিনও দেন বিচারক মেরিনা সুলতানা। এই রায়কে নিয়তি হিসেবে দেখছেন গ্রামীণ টেলিকম ও ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস। কোনো কিছু প্রমাণ করতে পারে নাই, এর বিরুদ্ধে আমরা আপিল করব। এত সব জালিয়াতির পরেও সেই অর্থ যদি দেশে থাকতো তাহলে অন্তত সান্ত্বনা দেওয়া যেত, কিন্তু গ্রামীণ ব্যাংকের ব্যবসার নামে জালিয়াতির এই অর্থ যেভাবে ডক্টর ইউনুস আবারও বিদেশে পাচার করেছেন সেই গল্প আরও ভয়ঙ্কর। বিশ্বের অবৈধ অর্থ পাচারকারীদের ট্যাক্স হেভেন লুক্সেমবার্গ এবং ফ্রান্সের প্যারিসে ডক্টর মোহাম্মদ ইউনুস এক অভিজাত্যপূর্ণ সাম্রাজ্য গড়ে তুলেছেন। গ্রামীণ চেকের সাধারণ জামা কাপড়ের আড়ালে এক অন্য ইউনুস। চাকচিক্যের সাথে সেই সাম্রাজ্যে আরও অনেক কিছুই চলে যা আমাদের অনেকের কাছেই অজানা। 2008 সালে কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে বিতর্কিত লুক্সেমবার্গে নিবন্ধিত হয় গ্রামীণ ক্রেডিট এগ্রিকাল মাইক্রো ফাইন্যান্স ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রাথমিক মূলধন ছিল 5 কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য 650 কোটি টাকার কাছাকাছি। বিস্ময়ের ব্যাপার হলো এই বিশাল তহবিলে ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্টের বিনিয়োগ মাত্র 1000 ইউরো, অথচ এই প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তি ডক্টর ইউনুস। এখন প্রশ্ন হলো, মাত্র 1000 ইউরো বিনিয়োগে কারা তাকে এত বড় প্রতিষ্ঠানের দায়িত্ব দিল, আর বাকি টাকাই বা কোত্থেকে এলো? ফ্রান্সে 2018 সালে ইউনুস স্পোর্টস হাব নামক আরেকটি প্রতিষ্ঠান চালু করা হয়, যে প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের স্পোর্টসম্যানদের জন্য কাজ করে থাকেন। তবে উল্লেখ্য, কোনো বাংলাদেশি মানুষের জন্য এই প্রতিষ্ঠানের দরজা বন্ধ। খেলাধুলার নামে মূলত স্পোর্টস কনসাল্টিং ব্যবসা করছে এই প্রতিষ্ঠান। ইউনুস স্পোর্টস হাব কোনো দাতব্য বা অলাভজনক সংস্থা নয়, বরং ফ্রান্সের আইনে এটি একটি এসএস বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার 52% শেয়ারের মালিক দেখানো হয়েছে মিরপুরে অবস্থিত ইউনুস সেন্টারকে। তার মানে ইউনুস সেন্টার সেখানে বিনিয়োগ করেছে, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী দেশ থেকে বিদেশে পুঁজি বিনিয়োগ কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং একটি বাংলাদেশি অলাভজনক ট্রাস্ট ফ্রান্সের বাণিজ্যিক কোম্পানির মালিকানা হওয়া পুরোপুরি সাংঘর্ষিক। সেই বিতর্ক বাদ দিল, বিশাল অঙ্কের শেয়ার কেনার এই অর্থ কি বৈধ পথে বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে ফ্রান্সে পাঠানো হয়েছে, নাকি হুন্ডির মাধ্যমে পাচার করা হয়েছে, তার আজ পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি ডক্টর ইউনুস। প্যারিসে ড্যানন কমিউনিটিজ নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে ডক্টর ইউনুসের, যার মূলধন প্রায় 1 কোটি 60 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 200 কোটি টাকা। ডক্টর ইউনুস এই প্রতিষ্ঠানের প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু বাংলাদেশে তার বিরুদ্ধে মামলার রায়ের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লে 2025 সালের 30 এপ্রিল কৌশলে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। আমরা করি নাই, সেই দোষের উপরে শাস্তি পেলাম। তবে আপাতত নিজেকে নতুন ঝামেলা থেকে বাঁচাতে পারলেও এটা নিশ্চিত যে 200 কোটি টাকাও ইউনুসের বাংলাদেশ থেকে পাচার করা। এসব জানার পরেও নিজেকে প্রশ্ন করুন, ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি এবং অর্থ পাচারের যে মামলা হয়েছে তা কি সঠিক নাকি অযৌক্তিক? গরিব মানুষকে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে সেই 1983 সালে ইউনুস যাদের কাছ থেকে 1 কোটি 20 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, তাদের কেউ ব্যাংকের মালিক হতে পারেনি। তবে ইউনুস এখন পৃথিবীর ব্যয়বহুল শহর প্যারিসের অভিজাত পাড়ায় রাজকীয় জীবনযাপন করছেন। এত সব জেনেও স্বৈরাচার হাসিনার পতনের পর ডক্টর ইউনুসকে বেছে নিয়েছিলাম। বিশ্বাস ছিল শেষ বয়সে ইউনুস হয়তো নিজের স্বার্থ না দেখে দেশের কথা চিন্তা করে সারা জীবন মানুষের মনে জায়গা করে নেবেন। কিন্তু নিয়তি এক নিষ্ঠুর খেলা খেলেছে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে। এদেশে নিরীহ গরিব মানুষের রক্ত পানি করা টাকায় যেভাবে ফ্রান্সে নিজের সাম্রাজ্য গড়েছে, 5 তারিখের পর আবারও মানুষের রক্তের সাথে বেইমানি করেছে ডক্টর ইউনুস। পুরো 1.5 বছরে ইউনুস নিজের আখের গোছানো ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন আনেনি। আশপাশের লোকজনকে সব ধরনের অপকর্মের সুযোগ করে দিয়ে ইউনুস নিজের আখের গুছিয়ে নিয়েছেন। মাত্র 1.5 বছরের শাসনকালের ইউনুস যত অপকর্ম করেছে, বাংলাদেশে তো বটেই, পৃথিবীর ইতিহাসে কোনো শাসক এত অল্প সময়ে এত ক্ষমতার অপব্যবহার করার নজির নেই। নিজের প্রয়োজনে পুরো রাষ্ট্র কাঠামোকে ইউনুস গ্রামীণ ব্যাংকের মতো ব্যবহার করেছেন, অনুসন্ধানে যার একটা সংক্ষিপ্ত তালিকা সংগ্রহ করা হয়েছে। ক্ষমতায় বসে ইউনুস তার নামে থাকা সব মামলা থেকে নিজেকে উদ্ধার করেছেন। গ্রামীণ ব্যাংকের বিপরীতে খোলা প্রায় 3 ডজন প্রতিষ্ঠানে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইউনুসের বিরুদ্ধে মোট 174টি মামলা হয়েছিল। দুর্নীতি, অর্থ পাচার, শ্রম আইন লঙ্ঘন সহ একাধিক মামলায় অভিযুক্ত থাকা সত্ত্বেও ডক্টর ইউনুস ক্ষমতা নেয়ার পরপর সব মামলা
খারিজ করে নিয়েছেন। 15 বছর ধরে নির্যাতিত অনেক মানুষ এখনো কারাগারে থাকলেও ম্যাজিকের মতো ডক্টর ইউনূসের মামলাগুলো সব ভ্যানিশ হয়ে যায়। গ্রামীণ ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ নিতে সরকারি মালিকানা 25% থেকে কমিয়ে 10% আনা হয়েছে। এতে রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশের মানুষ গ্রামীণ ব্যাংকের 15% লভ্যাংশ থেকে বঞ্চিত হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সামাজিক নিরাপত্তা তহবিলের 700 কোটি টাকার ফান্ড নিয়ম বহির্ভূতভাবে ইউনূসের গ্রামীণ ট্রাস্টে হস্তান্তর করা হয়েছে। বিশাল অঙ্কের এই সরকারি অর্থ ট্রান্সফারে কোনো প্রকার টেন্ডার ছাড়াই কৌশলে এসএসএস পদ্ধতির আশ্রয় নেয় ডক্টর ইউনূস। ইউনূস সরকার প্রধানের চেয়ারে বসার পাশাপাশি নিজের ব্যবসাও সমান তালে চালিয়ে গিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথমবারের মতো সরকার প্রধান রাষ্ট্র পরিচালনা এবং ব্যবসা পরিচালনা একসাথে চালিয়ে গেছেন। সেই সাথে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠানের বন্দোবস্তও করে গিয়েছে, যা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ক্ষমতার অপব্যবহার করে ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকমের নামে ডিজিটাল ওয়ালেট অনুমোদন করিয়ে নিয়েছেন। এতে করে গ্রামীণ টেলিকম দেশের আর্থিক লেনদেন ব্যবস্থায় একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শর্তাবলী না মেনে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন করিয়েছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যক্তি ব্র্যান্ডিংয়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি, যার মূল উদ্দেশ্য জাতি নয়, ইউনূসের একক ব্যবসা আর প্রচার। একইভাবে জনশক্তি রপ্তানিতে একচ্ছত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে আদম ব্যবসাতেও নাম লিখিয়েছেন ডক্টর ইউনূস। এর বাইরেও আরও অনেক অপকর্ম করে গিয়েছেন গরিবের বন্ধু সুদখোর ইউনূস। তবে নিজের স্বার্থ উদ্ধারের পর এক মুহূর্ত দেশে থাকেননি, এমনকি তার পরিবারের কেউ এখন দেশে নেই। মহাজনী ব্যবসায় অর্জিত অর্থের মতো গেল 1.5 বছরে উপার্জিত অর্থেরও গন্তব্য সেই লুক্সেমবার্গে, যেখানে ইউনূস রাজকীয় বিলাসী জীবনযাপন করে গরিবকে স্বপ্ন দেখায় ব্যাংকের মালিক হবার। এনসিপি নেতাদের ঘাড়ে মাথা রেখে রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসলেও এখন দুর্দিনে তাদের পাশে নেই এই স্বার্থপর। এমনকি ছাত্রনেতাদের আধ্যাত্মিক বাবা আসিফ নজরুলও লুটপাট শেষে গভীর ধ্যানে আছেন। ক্ষমতায় থাকাকালীন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসে ইউনূস তার উপদেষ্টাদের নিয়ে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে সেফ এক্সিট নিলেও আক্তার সহ কয়েকজনকে রেখে গিয়েছিলেন আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার মুখে। অথচ তিনি চাইলেই তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন। তার সময়ই ঘটেছিল হাদি হত্যাকাণ্ড। যথারীতি তার বিচারেও তিনি কিছুই করেননি। ইউনূস কাজের কাজ না করলেও যথারীতি জানাজায় অংশ নিয়ে মায়া কান্নায় আরেকবার বাঙালির চোখ ভিজিয়েছিলেন। ইউনূসের মতো একঝাঁক লুটেরাদের হাতে 1.5 বছর ধরে লুট হয়েছে রক্তের দামে কেনা 24-এর মহান বিপ্লব। 5ই আগস্ট বিপ্লবীদের জন্য অপ্রাপ্তি, হতাশা আর দীর্ঘশ্বাস হয়ে ইতিহাসে সংরক্ষিত হবে। যদিও ইউনূস গংদের জন্যে এ বিপ্লব ছিল আশীর্বাদ, তবে ইতিহাসের এই দিন পর্যন্ত 24-এর গাদ্দাররা সুবিধাজনক অবস্থায় থাকলেও ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আল্লাহ হাফেজ।